লোকসভার মুখে তৃণমূলে ধাক্কা, দলীয় মুখপাত্রের পদ ছাড়লেন তৃণমূল নেতা কামাল হোসেন। এরপরই বিস্ফোরক তৃণমূল নেতা। সামনে লোকসভা ভোট, তার আগেই একেবারে তৃণমূলের অন্যতম একমাত্র বাঙালি মুখপাত্র তিনি দল ছাড়ছেন, এমনটা একেবারে সাংবাদিক বৈঠক করে ঘোষণা করলেন। সরাসরি তার সঙ্গে কথা বলবো। কি এমন হলো হঠাৎ করে? এতদিন আপনি যে সংখ্যালঘুদের জন্য লড়াই করছিলেন, তাদের কথা তুলে ধরছিলেন, হঠাৎ করে কি এমন হলো যে দল ছাড়ার যে সিদ্ধান্ত সরাসরি? ব্যাপার হচ্ছে যে একটা মানুষ শিক্ষক, আমি তো পান দোকানদার না, আমি দোকান না, তাহলে হচ্ছে কি কোনো কারো অপমান বা ইত্যাদি অপমান সেগুলো হচ্ছে বা অবজ্ঞা, সেটা তাহলে আমি সহ্য করতাম, কিন্তু ব্যাপার হচ্ছে এটা মনের কষ্ট থেকে, আর সারা পশ্চিমবঙ্গের শিক্ষিত সম্প্রদায়ের ছেলে মেয়েদের কষ্টগুলো সব আমার মধ্যে এসেছে এবং তাদের কষ্ট, তাদের চোখের জল, সেইগুলো আমি বারবারই জানিয়েছি। বিশেষ করে মাদ্রাসা শিক্ষা নিয়ে, মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়ে বারবার জানিয়েছি। অদ্ভুত ব্যাপার, সিন করেনি, মানে এতটা অবজ্ঞা আমার। আমি কি নাম কামাল হোসেন সংখ্যালঘু তাই? মানে এটা এই যে সিন না করে এত অবজ্ঞা কেন? আমি তো জানতাম না, জানলেই তো আমি মুখপাত্র হতামই না, কোনোদিনের জন্য মুখপাত্র হতামই না। যে এত অবজ্ঞা, এত অবহেলা একজন শিক্ষক, লোক সারা পশ্চিমবঙ্গের সবার লক্ষ লক্ষ কোটি কোটি ছেলে মেয়ে, তারা আমাকে গুরু মানে, তারা আমাকে শিক্ষক মানে, এবং তাদের কাছে তাদের মুখের ভাষাটা আমি বলছি না, শুনছে না, শোনেনি তো। আমি বারবারই বললাম, আমি তো 1 মাস চাইনি, 1 মাস কেউ আমার কোনো চ্যানেলে দেখেনি, কারণ আমি মনের ব্যথা থেকে এই জায়গা থেকে সরে এসেছি। এটা কি শুধুমাত্র একমাত্র সংখ্যালঘু মুখপাত্র বলে সেই কারণের জন্য কি এত অবজ্ঞা? আমি জানি না, আমার এটা মনে হচ্ছে, কারণ মনে হতে পারে সারা ভারতবর্ষে দেখা বিভিন্ন জায়গায় শুনছি, দেখছি যে সংখ্যালঘুদের উপরে কিছু কিছু অত্যাচার হচ্ছে, শুনছি আর কি। তো আমি মনে করতে পারি এটা হতেই পারে। তাহলে একটা কথাটা তো বলবে, আচ্ছা এই ব্যাপার আছে, ঠিক আছে আসুন দেখে একটু কথা বলি, এটা তো বলতে পারতেন, এটা তো বললে অসুবিধা কেউ। তাহলে যারা বসে আছে, যারা পরীক্ষা দিচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের বা অন্য পরীক্ষা দিচ্ছে, তারা অন্তত পক্ষে মনে করতো না, উনি কিন্তু বলছেন, তারা আমাকে বলছেন, তাহলে আপনি ওখানে গেছেন কেন? টাকার জন্য গেছেন? একজন শিক্ষককে বলছে টাকার জন্য গেছেন? কোন অন্য সমস্ত যারা কেউ আছে, আপনারা তো দেখছেন, শুনছেন, তাদের সঙ্গে তুলনা করছে আমাকে। ভাবে চাপ আসছিল যে কারণের জন্য এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলো? অবশ্যই চাপ আসছিল, মানে সাংঘাতিক ভাবে চাপ আসছে। কারা চাপ দিচ্ছিল? মানে সংখ্যালঘু থেকে বিভিন্ন সম্প্রদায়, অনেক আরো মানে কি বলবো, যারা শুভাকাঙ্ক্ষী নেই, তারাও চাপ দিচ্ছিল যে তাহলে আপনি ওখানে আছেন কেন? মানুষ আমাদের জন্য যদি কিছু না করেন, তাহলে আপনি ওখানে আছেন কেন? তাহলে নিশ্চয়ই ওখানে কিছু পাচ্ছেন। তো আমাকে জীবনে কেউ তো এরকম কোনদিন কথা বলেনি, কোনোদিন কেউ বলার সাহসই পায়নি। এখন থেকে আর সাহস পাবে না, আমি বুক উঁচিয়ে চলবো, এবারে কোনো ব্যাপারই নয়, আমি আর নেই। সেই কটূক্তির থেকে যাতে বাঁচতে, সেই কারণের জন্য কিছু। হ্যাঁ, এবং কটূক্তির কিন্তু যোগ্য আমি নয়, আমি তো সরকারের কেউ নয়, আমি তো মাদ্রাসা সার্ভিস কমিশনের কেউ নয়, না আমি স্কুল সার্ভিস কমিশনের কেউ। তাহলে তারা আমাকেই মনে করছে যে যেহেতু এই ব্যাপারটার উপরে বেশি আমার দখল, তাহলে এই জন্য মনে আমাকে মুখপাত্র করেছে। ঠিক আছে, আপনি বারবার বলছিলেন যে মাদ্রাসা সার্ভিস কমিশনের অ্যাডমিট পর্যন্ত বদল করার একেবারে কোনোভাবে সুযোগ পাননি। এইখানেও কি দুর্নীতি হয়েছে বলে মনে হচ্ছে, যেটাতে আপনি দেখছেন? না, এটা দুর্নীতি নয়, এটা সদিচ্ছার অভাব। প্রত্যেকেই করে যে তোমার এই ভুল আছে, তুমি গ্র্যাজুয়েশনের নম্বরটা ঠিক দাওনি, তুমি এটা ঠিক দাওনি, কাস্ট সার্টিফিকেট, কাস্টটা তুমি কোন সেটা দাওনি, ওবিসি যদি অল আর জেনারেল সেটা তুমি দাওনি, মানে যা 2 দিন আগে তাদের জানিয়ে দিচ্ছে, এই জন্য তোমার অ্যাডমিট কার্ড আর তুমি পাবে না। অ্যাডমিট কার্ড বদল হয়, ভুল থাকলে বদল হয়, কিন্তু এক্ষেত্রে কেন নয়? কমিশনে হয়েছে কিন্তু এখানে হয়নি। কিন্তু এক্ষেত্রে কেন নয়? কেন হয়নি সেটা মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে গিয়ে জিজ্ঞেস করুন যে আমি বলেছি। আমি তো চ্যালেঞ্জ নিয়ে বলছি, যদি আমার সঙ্গে উনি বসেন সামনাসামনি, তো আমি কয়েকটা প্রশ্ন করবো, কোনো প্রশ্নের উত্তর দিতে পারবেন না উনি। এই যে যখন সিদ্ধান্ত নিলেন একেবারে মুখপাত্র থাকছেন না আপনি, কোনোভাবে কোনো উপর স্তর থেকে তৃণমূল কংগ্রেসের ফোন এসছে আপনার কাছে যে কেন সিদ্ধান্ত নিচ্ছেন? কোনোভাবে ফোন এসছে?
আমাকে কেউ মানে পরোয়াই করে না, আমাকে গুরুত্বই দেয় না, আমাকেও পরোয়া করে না, আমাকেও গুরুত্বই দেয় না। সে তো আমি অনুভব করেছি গিয়ে, কোনো গুরুত্ব নেই, কোনো পরোয়া নেই, কোনো কিছু নেই। রাজ্যে তৃণমূল কংগ্রেস একেবারে নেত্রী তিনি জানান যে সংখ্যালঘুদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে, সেখানে দাঁড়িয়ে আপনার মতো একজন মুখপাত্র তার প্রতি এইভাবে অবজ্ঞা। আমি তো বললাম, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি যথেষ্ট শ্রদ্ধা আছে। ওনার মুখটা দেখে, ওনার নীতি আদর্শ দেখে আমি কিন্তু মুখপাত্র হয়েছিলাম। একেবারে পরিষ্কার কথা, মাননীয় মুখ্যমন্ত্রী ইউনিক পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, এখন কোনো মুখ নেই আর। আমার কেউ এই যে বললাম যে কথাগুলো শুনে আমাকে তো ডাকবেন একবার, যে আচ্ছা দেখছি এটা এই করছে। আমি বারবারই বলেছি যে আমি এইটা নিয়ে একটু সাংবাদিক সম্মেলন করি, কোনো কথা না। আমার মতো কে একজন কোথাকার কে সে সাংবাদিক সম্মেলন করবে? হ্যাঁ, এটাই হয়তো ভেবেছে। সাংবাদিক সম্মেলন করার বহুজন আছে। তাহলে নিয়ম বলে যে যেখানে ভালোবাসা নেই, সম্মান নেই, শ্রদ্ধা নেই, সেখানে সোনার চেয়ার থাকলেও বসা ঠিক নয়। কিন্তু যেখানে ভালোবাসা আছে সেখানে হালকা ভাঙা চেয়ারে বসলেও শান্তি পাওয়া যায়। এটাই করলাম। অন্য কোনো দল থেকে প্রস্তাব এসছে এই যে দল ছাড়ার পর ছেড়ে দিচ্ছেন, এই কথা আপনি সাংবাদিকদের ঘোষণা করলেন, প্রস্তাব দিলে যাবেন? প্রস্তাব দিলে দিতেই পারে। আমি তো বললাম, আপনাকে কেউ প্রস্তাব দিল, আপনি এই চ্যানেল ছেড়ে অন্য চ্যানেলে যাবেন, সেটা তো ভবিষ্যৎ বলবে। টাইম উইল প্রুভ দিস। অবহেলিত অবজ্ঞার পাত্র প্রাক্তন তৃণমূল মুখপাত্রের পদ ছেড়ে দিল তৃণমূল কংগ্রেসের যে সৈনিক, সেই সৈনিক হিসেবে একেবারে না। আমি কোনোদিন পার্টি করিনি, কেউ আমাকে বলবে না যে আমি রোডে মিছিল করেছি, ওখানে গেছি। সমর্থন থাকবে। দেখুন, সমর্থন তো মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বললাম অন্তত রেসপেক্ট করি, অন্তর থেকে করি, এবং তিনি এই পশ্চিমবঙ্গের শান্তি শৃঙ্খলা বজায় রাখার একমাত্র জায়গা, সেটা আমি জানি এবং সেটা করি। সমস্ত ছাত্রছাত্রী যারা আসতো সংখ্যালঘু থেকে শুরু করে সবাই, তারা তো মাননীয় মুখ্যমন্ত্রীকে ভোট দিয়ে এসেছেন, যে ওনার মুখের দিকে তাকিয়ে ভোট দিয়েছেন। ওনার কাছে এইসব কথাগুলো যায়নি। যদি ওনার কাছে এই কথাগুলো যেত তাহলে মনে হয় সমস্যার সমাধান হয়ে যেত। আপনার কাছে শেষ প্রশ্ন, সামনে লোকসভা ভোট, এখনো পর্যন্ত কিছু ভেবেছেন? আপনি বললেন যে জানুয়ারি মাস থেকে আপনি একেবারে থাকছেন না বলে জানিয়ে দিয়েছেন, এখনো পর্যন্ত কিছু সিদ্ধান্ত নিয়েছেন রাজনৈতিকভাবে? না, পড়ানো আর লেখানো আপাতত আমার দল, এটাই ঠিক আছে। পরে টাইম উইল প্রুভ দিস। একেবারে আমরা কথা বলছিলাম তৃণমূল কংগ্রেসের সদ্য প্রাক্তন একমাত্র অন্যতম সংখ্যালঘু মুখপাত্র কামাল হোসেন স্যারের সঙ্গে। তিনি যেমনটা জানালেন যে সময় বলে দেবে তিনি কোথায় পা বাড়াচ্ছেন, নাকি তার পরিচয় একমাত্র শিক্ষাবিদ হিসেবেই থাকবে। ক্যামেরা শুভজিৎ গায়নের সঙ্গে অয়ন শর্মা, ক্যালকাটা নিউজ, কলকাতা।